এটা কি? জোরে একটা হাততালি শুরু হয়ে যাবে। Let's start the show. আমি মহেশ আসুন। তাহলে যাও ওখানে। না যাবো এটা একটু রাখবি, এটা একটু রাখ, আমার ব্যাগ কোথাও যাবি না। কে ফোন করছে এখন? মা। হ্যালো মা, বলো। কি রে বাবু, কতক্ষণ ধরে ফোন করছি, কিছুতেই ফোন লাগছিল না। আরে মা, তোমাকে বললাম তো আমি ট্রাভেল করছিলাম, আর ফ্লাইটে নেটওয়ার্ক থাকে নাকি যে তোমার ফোন তুলবো আমি এখন? উফ, বুঝেছি বুঝেছি। তা অনেক রাত তো হলো, কিছু খেয়েছিস? আরে বাবা, তোমার সেই একই কথা, কি খেয়েছিস কি খেয়েছিস। আরে খাওয়া ছাড়াও না জীবনে অনেক দরকারি কাজ আছে। হ্যাঁ দেখি আগে বাড়ি পৌঁছাই, তারপর কিছু একটা খেয়ে নেবো। বাবু শোন না, তোর কথা না খুব মনে পড়ছে রে। অনেক বছর তো হলো, এবার অন্তত পুজোয় বাড়ি আয়। এই রে, না না মা, দেখো প্লিজ আমাকে ক্ষমা করো। হ্যাঁ এইসব পুজো টুজো আমি বুঝি না আর মানিও না, আমি পারবো না পুজোতে বাড়িতে। দুদিনের জন্য পারবি না? তোর আমার একটু দেখতে ইচ্ছা করে না রে? এই তো শুরু হলো তো তোমার সেই ইমোশনাল ব্ল্যাকমেলিং। না মা প্লিজ, দেখো আমার ছুটি টুটি নেই, আমি পারবো না যেতে। আচ্ছা শোনো না, একটু ব্যস্ত আছি। হ্যাঁ নেটওয়ার্কটাও নেই এখন, তোমাকে আমি একটু পরে ফোন করছি, দাঁড়াও দাঁড়াও। দেখেছেন তো, একে জীবনে চাপের শেষ নেই। অফিসে বসের চাপ, তার ওপর বাড়িতে মায়ের চাপ, পুজোতে বাড়ি আয় না রে বাড়ি আয় না রে। আপনারাই বলুন, আমার 5-5টা দিন যদি পুজোতে নষ্ট হয়ে যায়, কোম্পানি কত লস হয়ে যাবে বলুন তো। আরে শান্তিতে একটা মিটিংও নিতে পারি না, সারাদিন কানের সামনে সেই ছোটবেলা থেকে একই গান শুনে আসছি, কি যেন এই। আর কত রাত একা থাকবো? আরে বাবা, তোর যখন এতই একা থাকার ইচ্ছা তো থাক না একা, আমার কান কেন ছালাপালা করছিস? আর আপনারাই বলুন, একা থাকার চেয়ে শান্তির কি কিছু আছে নাকি? আর হ্যাঁ, শুধু তাই না, শান্তিতে জিমও করতে পারি না। কলকাতায় সেই ক্যাচ ক্যাচে করুন, কিন্তু তাতেও লোকের উৎসাহের শেষ নেই। সেই প্যাচ প্যাচে গরমে গলক ঘর্ম অবস্থায় হেঁটেই চলেছে যেন গান্ধীজির দান্ডি মাঠ চলছে। শুধু তাই না, কিছুদিন আগে খবরের পেজে বললাম হাওড়া না কোথায় যেন ভূতের মালার প্যান্ডেল হয়েছে। আরে আপনারাই বলুন, আর সবচেয়ে মজার ব্যাপার কি জানেন তো, সেই প্যান্ডেলটা নাকি আবার প্রথম পুরস্কারও পেয়েছে। যাই হোক বাবা, এই সবের পেছনে না সময় নষ্ট করার মতো সময় আমার নেই। দেখি আমি না ক্যাব বুক করার আগে আমার কোম্পানির ইম্পর্টেন্ট মেলটা পাঠিয়ে দিই। এই খাস্তা কচুরি। হ্যাঁ, ব্যাঙ্গালোর এয়ারপোর্টে আমার খাস্তা কচুরি বিক্রি হচ্ছে নাকি? এই খাস্তা কচুরি, আমাকে চিনতে পারছিস না? না, কে আপনি মশাই? আরে আমি তো ছোটবেলাকার বন্ধু রে, ঘটন। এখনো চিনতে পারছিস না? আরে আমরা এক পাড়াতে থাকতাম, এক স্কুলে পড়তে যেতাম, তুই আমি তোর দাদা। স্কুলের পরে পাঁচুদার দোকানেতে রোল খেতে যেতাম, মনে পড়ছে রে? হ্যাঁ মনে পড়েছে। তো তুই এখানে কি করছিস? এই কিছু না, একটু কাজের জন্য ব্যাঙ্গালোরে এসেছি। ওসব ছাড়, তোর সাথে এতদিন পর দেখা করে দারুণ লাগছে। শোন না, এই সামনের দোকান থেকে একটা চা আর রোল নিয়ে বসে একটু জমিয়ে আড্ডা মারা যায়। হ্যাঁ, এসব রোল চাউমিন চা আমি খাই না। আমি এখন ট্যাকো খাই। কি টেকো? আরে বাবা, টেকো কেন হবে? ট্যাকো। আরে তুই বুঝবি না, ছাড়, এইসব একটা মেক্সিকান কুইজিন। বাবা, তুই তো দেখছি কলকাতা থেকে একদম মেক্সিকো পৌঁছে গেছিস রে। আবার কি তুই জানিস এইসব বিদেশি খাবার কত হেলদি হয়, কত কম তেল মশলা হয়? আর তোর নিজের অবস্থাই দেখ না, কি চেহারা হয়েছে এইসব রোল চা চাউমিন খেয়ে। পুরীটা তো দেখছি পুরো মধ্যপ্রদেশ হয়ে গেছে। এমনি হয়নি ভাই, ছাড়তে হয়েছে। হাঁটতে হয়েছে না খেতে হয়েছে? কিছু বললি না কি রে? না কিছু বলিনি। তা তুই আজকাল কি করছিস বল?
বেশি কিছু না, একটা এনজিওর সাথে যুক্ত আছি আর বিভিন্ন শহরে গিয়ে বাচ্চা ছেলে মেয়েদেরকে পড়াশুনো শেখাই। এত পড়াশুনো, এত ডিগ্রি নিয়ে এইসব করছি? তা বলি, এইসব করে পেট ভরে? হ্যাঁ হ্যাঁ, তা দু মুঠো ভাত তো জুটেই যায়। আর যখন দেখি বাচ্চা ছেলে মেয়েরা নিজেদের পায়ে দাঁড়িয়েছে, মনটা না আনন্দে ভরে ওঠে ভাই। ঘটন, কি করছিস তুই জীবনে? তোর তো দেখি লাইফে কোনো অ্যাম্বিশনই নেই। আমাকে দেখ, একটা বড় কোম্পানি, একটা বড় পজিশনে চাকরি করি, কত রেসপন্সিবিলিটি জানিস আমার কাঁধে? আর কত ফরেন ট্রিপস করতে হয়, কত ফরেন ক্লায়েন্ট হ্যান্ডেল করতে হয়। হ্যাঁ বাবা, তাহলে তোর স্যালারি নিশ্চয়ই বেশ ভালোই হবে রে। হ্যাঁ, তা ঠিকই বলেছিস। এই তো কিছুদিন আগে বুঝলি তো, ব্যাঙ্গালোরে একটা প্রাইম লোকেশনে একটা না 4 BHK ভিলা বুক করলাম। আর ভাবছি পরের মাসে না BMW X1টা বুক করেই ফেলি। বাবা, তাহলে শোন না ভাই, তুই যদি আমাদের এনজিওর জন্য কিছুটা টাকা ডোনেট করে দিতিস, তাহলে গরিব বাচ্চা ছেলে মেয়েদের না অনেক সুবিধে হতো রে। আরে মানে ঘটন, বলছি কি, সবই তো বুঝিস, একটা লাইফস্টাইল তো মেনটেন করতে হয় নাকি? আর তাছাড়া এত EMI, এত লাইবিলিটিস, আর এটা সামলানো চাপ হয়ে যায়, বুঝলি তো। তবে আমি একটা কাজ করতে পারি, আমি না আমার কোম্পানিতে তোর জন্য একটা ছোটোখাটো পজিশনে চাকরি করিয়ে দিতে পারি। খারাপ মাইনে পাবি না। হ্যাঁ ঠিক আছে খাস্তা, তুই যে এটা বললি না, সেটাই অনেক রে। এই শোন, তুই সবার সামনে আমাকে এরকম খাস্তা বলে ডাকবি না। আরে আমার সোসাইটিতে একটা রেসপেক্ট আছে তো নাকি? আরে কেউ শুনে নিলে কি হবে বলতো? তাহলে কি বলবো? আরে তুই আমাকে SK বলে ডাকবি। এসকে, সেটা কি? আরে বাবা, S ফর সাত্তকি আর K ফর খাস্তকি, SK। বাবা, তাহলে মাঝখানে একটা আর্ট জুড়ে দে, তাহলেই SRK হয়ে যায় রে। এখনো সেই পচা পচা জোশ মারার স্বভাব গেল না? আরে বাবা, আবার কি ফোন করছে? কি রে, গার্লফ্রেন্ড নাকি রে? আরে বাবা, গার্লফ্রেন্ড কেন হবে? মা, বলিস না, মাথা খারাপ করে দিচ্ছে পুজোতে বাড়ি আয় না, বাড়ি আয় না করে। তুই পুজো বাড়ি যাওয়ার টিকিট কাটিস নি এখনো? না। আরে কেটে ফেল, বাড়ি যাব, আনন্দ করব, ঠাকুর দেখব। আর তোর দাদাও তো আছে কলকাতাতে, তোর দাদার সাথে দেখা হয়ে যাবে। এই শোন, প্রথমত না আমি পুজোতে বাড়ি যাচ্ছি না। আর আমার দাদার কথা না যত কম বলবি ততই ভালো। আরে আমি তো নিজেই কনফিউজ, ওকে দাদা বলবো না দিদি বলবো। হ্যাঁ। কেন, কি হলো? আরে বাবা ছাড় তো, আই এম নট ইন্টারেস্টেড টু স্পিক অ্যাবাউট ইট। ঠিক আছে, তোকে কিছু বলতে হবে না, কিন্তু তুই কলকাতায় কেন বাড়ি যাবি না, এটা তো আমি এখনো অব্দি বুঝতে পারছি না। আরে দেখ ভাই, ফার্স্ট অফ অল এইসব পুজো টুজোর না কোনো ভ্যালু আমার কাছে নেই। হ্যাঁ, আর এইসব বাঙালিদের ফালতু ইমোশনসের জন্য না টাইমও আমার কাছে নেই। বাবা, বাঙালির পুজো ফালতু ইমোশনস? আবার কি, তা এটা তো দাঁত কেলানোর কি আছে? তো তুই বল, এই যে পুজোর সময় বাঙালিরা এত লাফালাফি, এত মাতামাতি করে, এর কি কোনো প্রয়োজন আছে? বাঙালির জন্য পুজো একটা আবেগ, বাঙালির গর্ব, বাঙালির ঐতিহ্য। কিন্তু আমার মনে হয় না তোকে আমি কিছু বুঝে উঠতে পারবো রে। এই শোন, ছাড়, বোঝাতে হবে না তোকে। হ্যাঁ, আর শোন না, বলছি অনেক রাত তো হলো, এবার শান্তিতে একটু ক্যাবটা বুক করি, বাড়িও তো যেতে হবে নাকি? হ্যাঁ করে নে, কিন্তু শোন না, যেতে যেতে তুই তোর নাম্বারটাকে দিয়ে যা, মাঝে মাঝে একটু আড্ডা মারা যাবে। এ ভাই, আজকালকার দিনে না এসব নাম্বার টাম্বার কেউ দেয় না। তুই একটা কাজ কর, তুই না আমার ফেসবুক প্রোফাইলে একটা ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠিয়ে দে, দেখি সময় পেলে অ্যাকসেপ্ট করে নেবো না। ঠিক আছে ভাই, কিন্তু বুঝলি তো, তুই না সেই ছোটবেলাকার সার্থকী আর রইলি না, অনেক বদলে গেছিস রে সময়ের সাথে। ভাই গোতন, সময়ের সাথে না সবাইকে বদলাতে হয়। হ্যাঁ, আর চেঞ্জ ইজ দ্য অনলি কনস্ট্যান্ট ব্রো। শোন ভাই, এই শোন, একটু ক্যাবটা বুক করছি। হ্যাঁ, সার্থকী সময়ের সাথে অনেক বেশি বদলে গেল। হে মা দুর্গা, তুমি যদি পারতে একবার ওকে আবার শিকড়ে ফিরিয়ে আনতে, তাহলে খুব ভালো হতো। Meanwhile, Satyaki for the cab.
রে ভাই এরকম রাতের বেলা এরকম হাতির মতো শুন নিয়ে ঘুরছে? এই যে মশাই, আপনি কে বলুন তো, কি চাই? আমাকে চিনতে পারছো না? না। আমি গণেশ। হ্যাঁ, দেখে অনেকটা গণেশের মতো লাগছে বলে। তা মিস্টার গণেশ, এই রাতের বেলা এরকম নকল শুনটা নিয়ে কোথায় যাচ্ছেন বলুন তো? এটা তো আসল। আসল? ঠিক ওই দেখি দেখি। ও বাবা, করছো কি করছো কি? হ্যাঁ, আসলই তো দেখছি। তা মিস্টার গণেশ, আপনার মতলবটা কি বলুন তো, কি চাই? মতলব আবার কি? দেখলাম এরকম রাতের অন্ধকারে অদ্ভুত পোশাক পরে তুমি একা একা দাঁড়িয়ে আছো, তাই ভাবলাম তোমার যদি কোনো সাহায্য লাগে, তাই একটু বন্ধুত্ব করতে এসেছি। এই আমার সাথে একটু বন্ধুত্ব করবে? আমি তোমার সাথে বন্ধুত্ব করবো? আমার কি কোনো বন্ধু আছে, অভাব আছে নাকি এখন আমি তোমার সাথে বন্ধুত্ব করতে যাবো? এক চেনা নেই জানা নেই রাতের অন্ধকারে এরকম স্ট্রেঞ্জারের সাথে কেউ বন্ধুত্ব করে নাকি? এই তো বললাম আমি গণেশ। মিস্টার গণেশ, প্লিজ লিভ মি অ্যালোন। আর তোমার কি কোনো বন্ধু নেই নাকি যখন আমার সাথে বন্ধুত্ব করতে এসেছো? মা, আমার তো অনেক বন্ধু। তা তুমি যে বললে তোমার অনেক বন্ধু, কই কাউকে তো দেখছি না। আরে দূর বাবা, আমার বন্ধু এখানে কেন থাকবে? ওরা সবাই ফেসবুক আর ইনস্টাগ্রামে আছে। কোন গ্রাম? আরে বাবা, গ্রাম কেন হবে? ইনস্টাগ্রাম। আর এইটা একটা সোশ্যাল মিডিয়া অ্যাপ ব্রো। দ্য হোল ওয়ার্ল্ড ইজ গোয়িং ডিজিটাল। আর তুমি সেই আদিকালে রিয়েল লাইফ ফ্রেন্ডই পড়ে রয়েছো কেন? তুমি আমাদের প্রাইম মিনিস্টারের স্পিচ শোনোনি? উনি কি বলেছেন? ডিজিটাল বনেগা ইন্ডিয়া তো বনেগা ইন্ডিয়া। সত্যি আমি অনেক পিছিয়ে আছি। তা তুমি যে বললে তোমার অনেক বন্ধু, তা দাও না গো, একটু দেখাও না। দেখবে, দাঁড়াও দেখাচ্ছি। এইটা দাও। এই যে ফেসবুকে আমার কত ফ্রেন্ডস দেখেছো? 5K। আর এই দাঁড়াও, ইনস্টাগ্রাম। এটা ইনস্টাগ্রামে আমার ফলোয়ার্স দেখো 2K। কে কে? কে? আরে দূর বাবা, মানে হাজার 2000। বাবা, এত বন্ধু! এই তোমার বন্ধুদের সাথে আমাকে আলাপ করিয়ে দেবে গো। করবে? দাঁড়াও। কিন্তু এত রাতে তো রাতে তো কি হয়েছে? এই তো এত রাতেই আমি আমার বন্ধুর সাথে বন্ধুত্ব করতে এসেছি, তো তুমি নয় কেন? হ্যাঁ দাঁড়াও, ঠিক আছে। তাকে কল করি, শাশ্বতকে কল করি। আরে আমার খুব ভালো বন্ধু। দাঁড়াও। যা বাবা, কেটে দিল। এই যে দাঁড়াও। আরেকটা বন্ধু আছে, শাগনিককে ফোন করি। আরে ও আবার খুবই ভালো বন্ধু, মাঝে মাঝে আটটা ফাটটা মারি। দাঁড়াও। যা বাবা, এও কেটে দিল। এসব কেমন বন্ধু তোমার? কেউ তো তোমারটাকে ছাড়াই দিচ্ছে না। আরে না, সেটা না। রাত হয়েছে, ব্যস্ত আছে হয়তো। তো রাত হয়েছে তো কি হয়েছে? রাত হলে তোমার কোনো দরকার পড়তে পারে না? রাত হলে তুমি যদি অসুস্থই হও, তোমারটাকে কেউ সাড়া দেবে না? এই কি এত ভাবছো বলো তো? বড্ড খিদে পেয়েছে জানো? এই লাড্ডু খাবে, লাড্ডু? হ্যাঁ, এই না, লাড্ডু খাবো না। দাঁড়া, আমি কিছু একটা অর্ডার করি, সুইগি বা জোম্যাটো থেকে। টমেটো? আরে বাবা, টোম্যাটো কেন হবে? জোম্যাটো। আরে তোমাকে বললাম না, আজকাল যেমন অনলাইনে বন্ধু পাওয়া যায়, তেমনি খাবারও পাওয়া যায়। বাবা, সত্যি আমি অনেক পিছিয়ে আছি গো। কি আর করা যায়? আচ্ছা ঠিক আছে, এই একটা লাড্ডু তোমার জন্য রেখে গেলাম, এই খেয়ে নিও। হ্যাঁ, খিদে পেলে। রেখে যাও। হ্যাঁ। যা বাবা, এ তো দেখছি কোনো ডেলিভারি পার্টি। কি করিয়ে বাড়িতে শুনছে? চলে গেছে, বাচ্চা গেছে। কিন্তু খুব খিদে পেয়েছে, কি যে করি। একটা লাড্ডু রেখে যাবে বললো না? দেখি তো। এই তো, এখন মনে হচ্ছে এই লাড্ডুটা খেয়েই পেট ভরাতে হবে। এত রাতে এরকম
দূরে চলেছে এই মহিলাটি কে? এই যে ম্যাডাম, আপনি কে বলুন তো? আপনার কি কোনো সাহায্য লাগবে? আমার কেন সাহায্য লাগবে? আমি তো উল্টে তোমার সাহায্য করতে এসেছি। আমার কি কিছু অভাব আছে নাকি যখন তোমার থেকে সাহায্য নিতে হবে? কিন্তু আমার ভাই যে বললো একজন অসহায় মানুষের খুব সাহায্যের দরকার, তার মানে কি দুমুঠো খাওয়ার মতনও সামর্থ্য নেই? হ্যাঁ, বুঝেছি। ওই পেটু ভদ্রলোকটি তোমার ভাই বুঝি? সে যতই পেটুর বলো, আজকে আমার ভাইয়ের গলাতেই ওই লাড্ডুটুকু ছুটেছিল, বলে তাও ছুটতো না। আরে না, Sorry for the technical interruption. তো এবার বুঝলাম, ওই পেটু ভদ্রলোকটি তোমার ভাই বুঝি? সে যতই পেটুক বলো, আজকে আমার ভাইয়ের গলাতেই ওই লাড্ডুটুকু ছুটেছিল, বলে তাও ছুটতো না। আরে না, মানে আমি তো একটু টেস্ট করছিলাম, কিন্তু তাই বলে ভেবো না এসব আনহেলদি আর কম দামি খাবার আমি রোজ খাই। হ্যাঁ, তা কি আমার স্বাস্থ্যকর খাবার খাও শুনি? কেন, এই যে সব বড় 5 স্টার হোটেলে এইসব যে হেলদি খাবার থাকে, এই যেমন আজকে লাঞ্চেই খেলাম ম্যাশ ব্রিঞ্জাল গার্নিশ উইথ কোরিয়ান্ডার। বাবা, বেগুন পোড়াই তো বলতে পারতে। না মানে তা এইসব সেদ্ধ শাক সবজির পিছনে কিসের খরচা? কোনো খরচা নেই? কি বলছো কি? এই সব হোটেলে শেফদের কত মাইনে হয় জানো? আর তার উপর তোমাকে যে ওরা এত হেলদি অপশনস দিচ্ছে, ইউ নিড টু পে ফর দ্যাট, রাইট? আচ্ছা বুঝেছি। তা তোমাকে তো দেখে একজন ধনবান ব্যক্তি মনে হচ্ছে, না হলে এইসব সেদ্ধ শাক সবজির পিছনে কেউ এত খরচা করবে বলে তো মনে হয় না। হ্যাঁ, দেখো, রিচ কথাটার ডেফিনেশন আমি জানি না, কিন্তু এইটুকু বলতে পারি কোনো কিছুর অভাব আমার কাছে নেই। হ্যাঁ, আরে 4 BHK ভিলা আছে, গাড়ি আছে, ফরেন ট্রিপস করি প্রত্যেক মাসে, আমার আবার কিসের অভাব? কোনো অভাব নেই? না। তাহলে নিশ্চয়ই তোমার পরিবারও তোমার সাথেই থাকে। মা আর দাদুকে বলেছিলাম আমার বাড়িতে এসে থাকতে, কিন্তু ওদের নাকি সেই পুরনো বাড়ির ছোট 4 দেওয়ালের মধ্যেই পুরো পৃথিবী। আমার বাড়ির বড় দেওয়ালে নাকি ওদের দম বন্ধ হয়ে আসে। আসলে ওনারা ঘরে থাকতে অভ্যস্ত, তো তাই তোমার বড় বাড়িতে ওনাদের দম বন্ধ হয়ে আসাটাই স্বাভাবিক। ঘর আর বাড়ি তো একই জিনিস, ওটা আবার আলাদা হলো না। একটি বাড়ি ইট পাথর দিয়ে তৈরি হয়, সেটি একটি কাঠামো মাত্র। আর বাড়িতেই ঘর বানিয়ে তোলার জন্য লাগে মা বাবার স্নেহ ও ভালোবাসা। কিন্তু এসব স্নেহ ভালোবাসা দিয়ে আমার কি লাভ? আরে বাবা, আসল প্রয়োজনে তো টাকা পয়সা, বাড়ি গাড়ি, আর এই সবই আছে আমার কাছে। তাই কি? তুমি যেগুলো বললে সেগুলো তো বস্তুগত সম্পত্তি, আজ আছে কাল নেই, কিন্তু মা বাবার নিঃস্বার্থ স্নেহ ভালোবাসা, বন্ধুদের সাহায্য সমর্থন, এইগুলোই তো আসল সম্পদ, যা জীবনকে আরো অর্থপূর্ণ করে তোলে। আচ্ছা শোনো, তোমার কাছে এই সবই আছে, কিন্তু তুমি টাকা পয়সার মোহে অন্ধ হয়ে গেছো। তোমার জ্ঞানচক্ষু খুলতে একজন খুব শীঘ্রই আসছে। আবার আরেকজন? হে ভগবান!
অবাক হলাম। এতে অবাক হওয়ার কি আছে? আরে আজকালকার দিনে এইসব তো শোনে নাকি? তো কি শোনে আজকালকার দিনে? আজকালকার দিনে শোনে রক, র্যাপ, পাঙ্ক রক। তা আমায় একটু শোনাও দেখি তুমি রক পাম। এই শুনবে? মার্কেটে একটা নতুন গান এসছে, শোনাই তোমাকে। বাবা, কানের পর্দা ফেটে গেল, হৃদয়টা খুলে এবার বাইরে বেরিয়ে আসবে। এটা সঙ্গীত কম আর মানসিক অত্যাচার বেশি। তোমার তো দেখছি আজকালকার মিউজিক সম্বন্ধে কোনো জ্ঞানই নেই। আরে এগুলোই আসল সঙ্গীত। তোমার তো দেখছি সেই আদিকালে টুং টাং আওয়াজই পছন্দ। তোমাদের এই মানসিক আর শারীরিক অত্যাচারের থেকে না আমার বিনার টুং টাং আওয়াজ অনেক ভালো। তা তোমার এরকম উত্তপ্ত লাগছে কেন? করবো বলো, একে এত রাত হয়েছে, তার উপর কোনো ক্যাব পাচ্ছি না, কিন্তু তার মধ্যেও এক একজন করে আসছে, জ্ঞান দিচ্ছে, চলে যাচ্ছে। মাথাটা এবার আমার গরম হয়ে যাবে। এই শোনো, একটু আগে যারা এসে, তারপরে তুমিও কি সেই যাত্রাপালার মেম্বার? হ্যাঁ গো। এই সেরেছে। এই শোনো, তুমি আবার না দয়া করে জ্ঞান দিতে আরম্ভ করো না, হ্যাঁ? জ্ঞান দেওয়াই তো আমার কাজ গো, আমি তো জ্ঞানেরই দেবী। এই সেরেছে। এই শোনো, আমাকে না জ্ঞান দেওয়ার আগে ভালো করে আমার লিঙ্কডিন প্রোফাইলটা দেখে নিও, হ্যাঁ? এই ইন্ডিয়ার টপ ইনস্টিটিউট থেকে বিটেক আর এমটেক করেছি, আর বড় কোম্পানিতে চাকরি করি। আমার কি কোনো শিক্ষা দীক্ষার অভাব আছে নাকি যখন তোমার থেকে জ্ঞান শুনতে হবে? তোমার অনেক পুঁথিগত বিদ্যা আছে, অনেক উচ্চ পদে চাকরিও করো, কিন্তু তুমি আজকে প্রমাণ করেছো তোমার প্রকৃত শিক্ষার বড়ই অভাব। কেন? আমি তো কাউকে অপমান করেছি বলে মনে করছে না। একটু ভেবে দেখো তো, এই বেশ কিছুক্ষণ আগে তোমার ছোটবেলার বন্ধুকে তার চেহারা, তার চাকরি নিয়ে না জানি কত বিদ্রুপ করলে, কত অপমানও করেছো। এই তুমি কি সেই ঘটনার কথা বলছো? হ্যাঁ, ঠিকই ধরেছো। এই তুমি কি করে জানলে? মা বলেছে, মা সব জানে। জানো, তাহলে তোমার মা নিশ্চয়ই এটাও বুঝেছেন যে আমি ভুল কিছু বলিনি। আরে ও এত কোয়ালিফাইড একটা ছেলে, কিভাবে ওর নিজের ট্যালেন্টটাকে নষ্ট করছে। আর নিজের স্বাস্থ্যের খেয়াল রাখা তো সবারই উচিত। কি চেহারা হয়েছে দেখেছো? হ্যাঁ, সত্যি কথা বলা আর সত্যি কথা কে কিভাবে বলছে দয়ার সাথে দুটো কিন্তু সম্পূর্ণ আলাদা। তুমি কি ভাবতেও পেরেছো তোমার এই কথাগুলো তোমার এই বন্ধুর মনে কতটা আঘাত লেগেছে? যে জ্ঞান অন্যকে আঘাত দেয় সে জ্ঞান কিন্তু অর্থহীন। হ্যাঁ, ঠিকই বলেছো বটে, কিন্তু আমি এইটা বুঝতে পারিনি যে আমার সত্যি কথাগুলো ওর মনে এতটা আঘাত আনতে পারে। কিন্তু এটা তো ঠিক যে দুজনের সমান মেধা থাকা সত্ত্বেও আজ আমি ওর থেকে অনেক বেশি সফল আমার ক্যারিয়ারে। যেটাকে তুমি সফলতা বলছো ওটা তোমার মনে নিচে আছে তো? সফলতার আসল অর্থ কি জানো? সমাজকে কিছু ফেরত দেয়া। তুমি যখন তোমার জ্ঞানকে ব্যবহার করে আর 10 জনের উপকার করতে পারবে, তোমার এই বন্ধুর মতো আর 10 জনের জীবনে পরিবর্তন আনতে পারবে, সেদিন তোমার জীবন সফল আর সার্থক হবে। আরে বাবা, আবার कार्तिकेयं महाभागं मयूरोपवेशं स्थितं काञ्चनवर्णाभं আবার আরেকজন এসেছেন। তা আপনি মনে হচ্ছে এই যাত্রাপালার নায়ক? আমি এক সামান্য যোদ্ধা, আর সব গল্পের মুখ্য চরিত্র যে পুরুষই হবে সেরকম কি কোথাও লেখা আছে না? হ্যাঁ, তা ঠিক বলেছো বটে। এমনিতেই চারিদিকে ফেমিনিজম নিয়ে যা চর্চা চলছে। আচ্ছা, তাই নাকি? কিন্তু আমি যেখানে বাস করি সেখানে তোমাদের ফেমিনিজম কিনা বলতে পারবো না, তবে নারী শক্তির আরাধনা শুধু মানুষ না, দেবতারাও করে থাকে। তার জলজ্জান্ত উদাহরণ তো আমাদের মায়েরই। তিনি তো স্বয়ং দশভুজা। কি? মা দশভুজা? মানে মায়ের 10টা হাত? হ্যাঁ, নিশ্চয়।
আচ্ছা, তার মানে কি একটু আগে যে মহিলারা এসেছিল তারাই এই গল্পের নায়িকা? একদমই না, আমরা ভাই বোন। বাবা, 4 ভাই বোন। কই তোমার মা বাবাকে কোথাও দেখছি না তো? আমার বাবা খুবই উদার ও দয়াবান একজন ব্যক্তি। লোকে তো ভালোবেসে তাকে ভোলেনাথ বলে ডাকে। কে জানে পর দুঃখ কাতর হয়ে কাউকে সাহায্য করতে চলে গেছে হয়তো। আর আমার মাই তো এই গল্পের নায়িকা। তিনি আসছেন, আশা করি তোমার সাথে খুব শীঘ্রই দেখা হয়ে যেতে পারে। হ্যাঁ শোনো, এত সব আকর্ষণীয় চরিত্র দেখার পর না তোমার মায়ের সাথে দেখা করার বিন্দু মাত্র ইচ্ছা আমার নেই। হ্যাঁ, আচ্ছা, তোমরা কত ভাই বোন? আমার এক দাদা ছিল। ছিল মানে? আরে বাবা, ছিল মানে আমি এখন তার সাথে কোনো সম্পর্ক রাখি না। আরে বলেই ফেলো, আমাদের কাছে এখন প্রচুর সময়। হ্যাঁ, তাই তো দেখছি। তা শোনো তাহলে, ছোটবেলা থেকেই না ও সবার থেকে খুব আলাদা। প্রথমে বুঝতে পারিনি, পরে বুঝলাম ও নাকি জেন্ডার আইডেন্টিটি ক্রাইসিসে ভোগে। ও শরীর একজন পুরুষের হওয়া সত্ত্বেও সে পৃথিবীর কাছে নিজেকে একজন নারী হিসেবে পরিচয় দিতে বেশি স্বাচ্ছন্দ্য বোধ করে। কিন্তু আমি এইসব মেনে নিতে পারিনি, তাই আর কি। এটা দেখেছো? আহ, এটাকে বলা হয় বর্ষা। ঠিক ঠিক ঠিক, এইসব ছাড়ো। তা তুমি এটাই বলো যে এই বর্ষা দিয়ে কোথায় চলছে? এই বর্ষা ব্যবহার করা হয় শত্রুদের দমন করতে। কি এইসব নিয়ে কেউ যুদ্ধে যায় নাকি আজকাল? হ্যাঁ। তা তা তুমি কি ভাবো এখনকার যুদ্ধ কেমন হয়? দেখো ভাই, আজকালকার দিনে পৃথিবীর এক কোনায় বসে একটা বোতাম টিপে আরেক কোনায় বোমা বিস্ফোরণ করা যায়। কত মডার্ন ওয়েপন্স, নিউক্লিয়ার বোম, ম্যানমেড ভাইরাস দিয়ে পৃথিবী ধ্বংস করা যায়। কি অদ্ভুত এই টেকনোলজির অগ্রগতি! তুমি যেটাকে যুদ্ধ বলছো সেটা আসলে কাপুরুষতা। কি কাপুরুষতা? আজকে রাশিয়া, ইউক্রেন, প্যালেস্টাইনে যে যুদ্ধগুলো চলছে, এত সৈনিক সাহসের সাথে লড়াই করছে, এগুলোকে তুমি কাপুরুষতা বলছো? শোনো তাহলে, আমি এক নবজাত অসহায় শিশুকে দেখেছি যার চারিদিকে নেকড়ের নীল। আমি এক তরুণী মেয়েকে দেখেছি যার চারিদিকে আগুনের সমুদ্র। আমি কিছু তরুণ বালকের হাতে বইয়ের বদলে দেখেছি বন্ধু। আমি এক অসহায় মানুষকে তার পরিবারের লাশের সামনে গলা ফাটিয়ে কাঁদতে শুনেছি, কিন্তু শুনিনি কোনো শোকবাদ। আমি অনেক মানুষের হাসি শুনেছি যখন অন্য মানুষ মারা যাচ্ছে। এগুলোকে আর যাই বলো, সাহস বলা যায় না। এগুলো কিছু কাপুরুষ মানুষের স্বার্থ সিদ্ধির লড়াই নয়। তাহলে তুমি বলো, আসল লড়াই কোনটা? আসল লড়াই আমাদের জীবনের লড়াই। দারিদ্র্যের বিরুদ্ধে, অন্যায়ের বিরুদ্ধে, মানুষের কুসংস্কারের বিরুদ্ধে। আর এই লড়াইয়ে এক বীর সৈনিক কে জানো? কে? তোমার নিজের দাদা। কি, আমার দাদা? হ্যাঁ, তার লড়াই, তার ভেতরে যে অন্তর্দ্বন্দ্ব চলছে, শুধু তার সাথে নয়, এই সমাজের সাথে, তাদের নিম্ন মানসিকতার সাথে। কিন্তু দুঃখের বিষয়, তার ভাই এই লড়াইয়ে তার পাশে দাঁড়াবে। সত্যি কথা বলতে, আমি চেয়েছিলাম পাশে দাঁড়াতে, কিন্তু লোকের সমালোচনা, আমার নাম যশ সব ধুলোয় মিশে যাওয়ার ভয়ে আর সাহস করে উঠতে পারলাম না। শোনো, দাদা হিসাবে একটা কথা, মানসিক দৃঢ়তায় সাহসের উৎস। আর এই সাহসী মানুষকে বারবার হেরে গিয়েও লড়াই করতে শেখে, মানুষের পাশে দাঁড়াতে শেখে। আশা করি তুমিও পারবে। কে জানে, হয়তো তোমার দাদা এখনো তোমার জন্য অপেক্ষা করছে। कार्तिकेयं महाभागं मयूरोपरीशंसितं भक्तकाञ्चनवर्णाभं शक्तिहस्तं হ্যালো মা, তোমাকে বললাম তো, বারবার ফোন করে আমাকে বিরক্ত করো না। হ্যালো হ্যালো দাদু ভাই, আমি বলছি রে। হ্যালো হ্যালো দাদু, তুমি? তোর মায়ের শরীরটা প্রচন্ড খারাপ হয়েছে, কিছু একটা কর দাদু ভাই।
কিছু একটা কম, আমি আর পাচ্ছি না দাদু ভাই। মায়ের শরীর খারাপ? প্রচন্ড খারাপ হয়েছে দাদু ভাই। হ্যালো দাদু, তুমি কিছু চিন্তা করো না, দাঁড়াও দাঁড়াও, আমি দেখছি কি করা যায়। আমাকে একটু সময় দাও দাদু, দাঁড়াও। মায়ের কি অবস্থা, আজকে আমি দূরে থেকে মায়ের কোনো সাহায্য করতে পারছি না। দেখি কাউকে ফোনে পাই কিনা যে একটু সাহায্য করতে পারবে এই দুঃসময়। এ বাবা, এ তো দেখছি নেটওয়ার্কই নেই ফোনে, এবার আমি কি করব? হে মা দুর্গা, আমি নয় তোমাকে মানি না, কিন্তু আমার মা তো তোমার অনেক বড় ভক্ত ছিল। আমার মাকে রক্ষা করো মা দুর্গা, রক্ষা করো তাকে মা, রক্ষা করো। কি মা তুমি? মা, আমার মায়ের খুব বিপদ, আমার মাকে রক্ষা করো মা দুর্গা। সাত্তকী, একবার নিজের দিকে তাকিয়ে দেখ, তুই কি ছিলিস আর কি হয়ে গেছিস। অর্থ এবং খ্যাতির মোহে তুই এতটাই ডুবে গেছিস যে নিজের স্বার্থ ছাড়া তুই আজ আর কিছুই বুঝতে পারছিস না। এই একটু আগে যখন আমার সন্তানেরা এসে তোকে সাহায্য করার চেষ্টা করেছিল, তখন তুই তাদের অগ্রাহ্য করেছিস, আর এখন যখন তোর প্রয়োজন তখন তোর আমার কথা মনে পড়েছে। আমার ভুল হয়ে গেছে মা, কিন্তু আজকে তুমি আমার চোখ খুলে দিলে, আমাকে আমার শিকড়ে ফিরিয়ে আনলে মা। আচ্ছা, তুমি তো মহিষাসুরের বধ করেছিলে, তুমি আজকে আমার সব কলঙ্ককে বধ করো মা, আমার ভেতরের মহিষাসুরকে বধ করো মা, কিন্তু আমার মাকে ঠিক করে দাও, আমাকে মুক্তি দাও মা, আমাকে মুক্তি দাও। মুক্তির পথ সব সময় খোলা থাকে সাত্তকী, সত্যিকারের প্রচেষ্টা এবং অনুশোচনার মধ্যে। তোকে আমি আশীর্বাদ করি, তোর মানবিকতার পুনরুদ্ধার হোক, সম্পর্কগুলি রক্ষা করার শক্তি তুই খুঁজে পাও, তোর ভেতরের মহিষাসুরের বিনাশ হোক। হ্যালো 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 দাদু, মা এখন কেমন আছে দাদু? হ্যাঁ, এখন মা ভালো আছে রে, তোর মা এখন সত্যিই ভালো আছে। হঠাৎ করে প্রেশারটা কমে গেছিল, আমি ডক্টর বর্ধনকে বলে ওষুধ খাইয়ে ভালো করে দিয়েছি, এখন তোর মা ভালোই আছে। উফ, দাদু, তোমার ফোনটা পেয়ে আমি একটু নিশ্চিন্ত হলাম। তুমি ভাবতেও পারবে না কতটা দুশ্চিন্তায় পড়ে গেছিলাম আমি। উফ, এবার পুজোয় বাড়ি আসছিস তো ভাই? তোর মা তোর কথা চিন্তা করতে করতে একদম বিছানায় শয্যাশায়ী হয়ে পড়েছে। এবার পূজায় আয় না ভাই। দাদু, তুমি কিছু চিন্তা করো না, শুধু মাকে বলো চাঙ্গা হতে। আরে বাড়ি আসবো তো আমি। সত্যি তুই বাড়ি আসবি? হ্যাঁ দাদু, তুমি কিচ্ছু চিন্তা করো না। আর শোনো, মাকে এটাও বলে দিও, এবার তার এক ছেলে না, শেষমেশ 2 ছেলে বাড়ি ফিরবে। মা, মা তুমি মুখ তুলে চেয়েছো মা। জয় দুর্গা মাকে, জয় মাকে, জয়।
আচ্ছা, থ্যাংক ইউ সো মাচ ফর শাওয়ারিং সো মাচ লাভ ফর দ্য ড্রামা। এবার আমি এক এক করে সবার সাথে পরিচয় করে দিচ্ছি। আমাদের গল্পের মেন ক্যারেক্টার যে নিভিয়েছেন বা অভিনয় করেছেন এবং এই নাটকের স্ক্রিপ্ট এবং চিত্রনাট্য যিনি নিজে লিখেছেন, যা আশা করি আপনাদের সবার মন ছুঁয়ে গেছে। তার জন্য একটা হাততালি হয়ে যাক আমাদের মহিষাসুর সাত্যকী শাস্তকী। মহিষাসুরের প্রেম ঘটন চরিত্রে অভিনয় করেছেন গৌরব মুখার্জি। গণেশের চরিত্রে অভিনয় করেছেন আমাদের সকলের প্রিয় দেবলীনা মুখোপাধ্যায়। মা লক্ষ্মীর চরিত্রে ঋদ্ধিজা দত্ত। মা সরস্বতীর চরিত্রে উর্মি ব্যানার্জি। কার্তিক রূপে সুভার্তি। দাদুরের চরিত্রে তপন চৌধুরী। আর চলুন আমরা হাত জোর করে দেখে নিই আমাদের মা দুর্গাকে। একটা হাততালি হয়ে যাক আমাদের মা দুর্গার খুশিদের জন্য। আমি রুষা দেব ভৌমিক, এই নাটকের মায়ের রোল অ্যাকচুয়ালি এবং অ্যান্টনির ভূমিকা পালন করেছি। একবার জোর হাততালি হোক আমাদের প্রোডাকশন টিমের জন্য, যারা পেছনে লাইটিং, প্রপ, মিউজিক, ভিজুয়াল সমস্ত কিছু পরিচালনা করছে পিঙ্কি এবং প্রতীকের জন্য। চলে এসেছে স্টেজে, একটা হাততালি হয়ে যাক পিঙ্কি এবং প্রতীক। এবার নিচ্ছি সেই ব্যক্তিকে যাকে ছাড়া এই নাটকটি সম্ভবই হতো না, যিনি এই মূল ধারণার কনসেপ্টটি তৈরি করেছেন, যিনি বিষয়টি দেখিয়েছেন আমাদের সকলকে এবং গাইডও করেছেন, আমাদের পরিচালক তথা ডিরেক্টর শাশ্বত দাশগুপ্তের জন্য একটা জোর। I'll just take 2 minutes. তোমাদের সবার তালি দেখাচ্ছে কি আমাদের এফর্টসটা কতটা ফ্রুটফুল। So I'll English because there are a lot many non-Bengali friends who have come here. So thank you guys. This is what our puja means. That we are open for you to enjoy this Bengali culture, and this is what it means, the love and support that you will give. For me, it was a challenge, to be very honest, when I created this concept, and I'll tell you why I'm so proud of everyone, because most of them, they are performing for the first time on the stage. But aisa laga kya? नहीं, बिल्कुल नहीं। What a performance, guys. I'm so proud of you. And I want to, please, Boishakhi Jugni, I want to call everyone who worked so hard on backstage. Boishakhi's prompter, Jugni, for any mics. Thank you so much. And last but not the least, we have a lot of programs. I hope you will enjoy them as well. My whole concept was just that it's very easy for us to point fingers at others, but it's actually very important to see within what we can diminish the evil within. Dedicate this play to the RG Kaur victim, because today is 9th October, 9th of August, it happened. We all know what has happened. We all can make our surroundings, our environment a little bit more safer and a little bit more respectable for women. Thank you very much. Enjoy the evening, guys. Thank you.